গুড আফটারনুন এভরিওয়ান, নাম্বার 4 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করছি খুব ভালো চলছে। আর আগের ক্লাসগুলি তোমাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি তোমার সমস্যার কথা বলতে পারো। এছাড়াও টেলিগ্রাম রয়েছে ডেসক্রিপশনে, ওই লিঙ্কে গিয়ে তোমরা নাম্বার 4 যে চ্যানেলটি রয়েছে টেলিগ্রামে সেখানে গিয়েও তোমাদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা বলতে পারো। ঠিক আছে? তো আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এমনিতে তো আমাদের ফিফথ ডে চলছে পার্সেন্টেজের। ঠিক আছে? এটা হচ্ছে ফিফথ ডে পার্সেন্টেজের। এবং আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেই টপিকটি হতে চলেছে ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কারণে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি হবে, এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমাদের অঙ্কগুলোকে সলভ করতে হবে। তো আজকে আমরা ভেন ডায়াগ্রামের কনসেপ্টটি ভালো করে শিখবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার পাশাপাশি কিছু মিস কনসেপ্ট আছে সেগুলো শিখবো। ঠিক আছে? তো থাম্বনেলে তোমরা দেখতেই পাচ্ছ যে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। আজকে এটা দিয়ে আমরা স্টার্ট করব। আশা করি আজকের ক্লাসটি খুব 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 ভালো লাগবে এবং তোমরা খুব ভালোভাবে ক্লাসটি করতে হবে যাতে করে সবকিছু ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে? তো মন দিয়ে ক্লাসটি করতে হবে। পপকর্ন পাশে রাখতে হবে, কারণ আমার বলাই রয়েছে পপকর্ন মাস্ট আমার ক্লাস করার জন্য। খাতা পেন হলে অবশ্যই ভালো হয়। যদি তুমি খাতা পেন না নিয়ে থাকো তাহলেও কোনো সমস্যার কোনো ব্যাপার নাই। এখন দেখে নিবে, পিডিএফটি কিছুক্ষণ পরেই টেলিগ্রামে আপলোড হয়ে যাবে, সেখান থেকেও তোমরা পড়তে পারো। সে তুমি প্রিন্ট আউট বের করে নিতে পারো বা তোমার ফোন বা পিসি থেকে সেখান থেকেও করতে পারো, তোমার যেটা সুবিধা মনে হয়। ঠিক আছে? তো চলো আজকে স্টার্ট করা যায়। ফার্স্ট কথা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই যে স্যার বারবার করে ভেন ডায়াগ্রাম বলছেন, এই ভেন ডায়াগ্রামটা কি? এই যে বারবার করে ভেন ডায়াগ্রাম বলছেন, ঠিক আছে, এই ভেন ডায়াগ্রামটা কি? তো এই ভেন ডায়াগ্রাম কি সেটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিব। ঠিক আছে? এক্সাম্পল দিলে বোঝাতে খুব সুবিধা হবে। তো এক্সাম্পলটা কিরকম সেটা একটু বলি। ধরো তোমরা আমার কোচিং সেন্টারে পড়ছো। তোমরা আমার কোচিং সেন্টারে পড়ছো এবং কতজন পড়ছো? 100 জন পড়ছো। ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে, তোমরা ভাবলে স্যার 5th সেপ্টেম্বর আসছে, টিচার্স ডে করবো, টিচার্স ডে করবো, ভালো কথা। আমি বললাম ঠিক আছে, করো, অবশ্যই করো। এবার দেখো, ছাত্রছাত্রীরা টিচার্স ডে কেন করতে চায়? তার মূল উদ্দেশ্য কি? অবশ্যই স্যারকে বা ম্যামকে, যেখানে তোমরা টিচার্স ডে করো না কেন, তোমার টিচার্স ডে তে তোমরা স্যারদের সম্মান দাও, স্যারদেরকে একটা দিন করে, একটা দিনকে তোমরা উদযাপন করো। সেটা তো গৌণ উদ্দেশ্য। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য তোমরা কেন টিচার্স ডে পালন করো বলতে পারবে? অবশ্যই স্যার কি খাওয়াবে বা ম্যাম কি খাওয়াবেন, এটার উপরে, এটা তোমাদের কাছে মূল উদ্দেশ্য। স্যার আমরা আপনার টিচার ডে করেছি, তো ব্যাপারটা হচ্ছে যে আপনি কি খাওয়াবেন সেটা আমাদের মনে চলতে থাকে। হ্যাঁ, আমরা সামনাসামনি তো বলতে পারি না যে স্যার আমরা খাওয়ানোর জন্য এইসব ব্যবস্থা করছি, কিন্তু না, কিন্তু মনে একটা থাকে যে না স্যার কি খাবো, কি খাওয়াবেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, টিচার ডে করলে তো তোমাদের 100 জন রয়েছে, তোমরা টিচার ডে করছো আমার ব্যাচে, ঠিক আছে, আমার কোচিং সেন্টারে। সেখানে তোমার বলে স্যার খাওয়াতে হবে। আমার খাওয়াতে হবে, তো কি খাবে? তো তোমরা সাজেস্ট করলে যে একজন বললো বিরিয়ানি। তো স্যার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, বিরিয়ানি খাবো। আমি বললাম বিরিয়ানি খাবে? সবাই বিরিয়ানি খাবে তো? তখন কিছুজন বললেন না স্যার, না স্যার বিরিয়ানি খাবো না, বিরিয়ানি খাবো না স্যার। তখন বললে তাহলে কি খাবে বলছো? তাহলে ওরা বলছে মুগলাই খাবো। না স্যার, বিরিয়ানি খেতে তো ভালো লাগে না, মুগলাই খাবো। এবার বলছে না স্যার, না স্যার মুগলাই আমরা খাবো না, আমরা বিরিয়ানি খাবো। এবার তো দুটো পক্ষে ভাগ হয়ে গেল। এবার আমি চিন্তায় পড়ে গেলাম যে খাওয়াবো তো খাওয়াবোটা কি? একদল বলছে বিরিয়ানি খাবো, একজন বলছে মোগলাই খাবো। তো খাওয়াবোটা কি? খাওয়াতে তো আমাকে হবে, এই উদ্দেশ্যেই তো তোমরা টিচার্স ডে করেছো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, খাওয়াবো, কিন্তু খাওয়াবোটা কি? এবার এবার তাহলে বললাম যে ঠিক আছে তাহলে ভোট করো, যেটা হবে সবার এক হবে। কারণ আমি ইকুয়ালিটিতে বিশ্বাসী, যে সব ছাত্রছাত্রী যা খাবে একই খাবে। ঠিক আছে? তো তোমরা বললে যে ঠিক আছে স্যার ভোট করুন। এবার দেখলাম আমার 100 জন স্টুডেন্ট, আমার 100 জন স্টুডেন্ট, তার মধ্যে, ঠিক আছে, তার মধ্যে 60 জন বলছে স্যার আমরা বিরিয়ানি খাবো, স্যার আমরা বিরিয়ানি খাবো। ঠিক আছে, হাত তুললো 60 জন, বলে স্যার আমরা বিরিয়ানি খাবো। এবার বললাম ঠিক আছে হাত নামিয়ে দাও, মোগলাই খাওয়া হবে, তারা হাত তুলো। এবার দেখছি 70 জন হাত তুলছে।
এবার ব্যাপারটা হয়ে দাঁড়ালো, ঠিক আছে বুঝতে পারলাম যে মোগলাইতে ভোটটা বেশি আছে, মোগলাই খাওয়ানো যাবে, কিন্তু এখানে আমার তো টোটাল 100 জন, কিন্তু বিরিয়ানি আর 60 আর 70 যোগ করলে তো আসছে 130। কি করে? তার মানে 30 জন কি হচ্ছে, এর মধ্যে কমন 30 জন রয়েছে যারা বিরিয়ানিতেও হাত তুলছে, স্যার বিরিয়ানি খাওয়াতে পারেন, আর মুগলাইয়ে যখন ভোট দিতে বলছি তখন সেখানেও ভোট দিচ্ছে, মানে এরা এই 30 জন রয়েছে তারা বিরিয়ানিতেও হাত তুলছে, মুগলাইয়েও হাত তুলছে। বোঝাতে পেরেছি? তার মানে এদের ব্যাপারটা হচ্ছে এরকম, স্যার আপনি বিরিয়ানিও খাওয়াতে পারেন, আপনি মুগলাইও খাওয়াতে পারেন, আপনি যদি ভাববেন যে আমাদের দুটোই খাওয়াবেন, তো তাহলে তো আমরা আরো বেশি খুশি। তাদের কোনো রকম কোনো ব্যাপার নাই, তারা ফ্লেক্সিবল, যে কোনো জিনিসেই তারা খেতে পারে, এবং তাদেরকে যদি দুটো দেওয়া হয় দুটো খেতে পারবে। তার মানে কি এরা দুজন, এরা 30 জন যেটা আছে তারা কমনে রয়েছে, ঠিক আছে? তাহলে একটু আমরা যদি একটা ছবি দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে কিরকম আসবে? ঠিক আছে, একটা ছবি নিলাম, ধরছি এটা একটা, এখানে এ একটা সেট নিলাম, যেখানে এখানে আছে বিরিয়ানির গল্প, যারা যারা বিরিয়ানি খেতে চাইছে, তাদের যারা হাত তুলেছিল বিরিয়ানির জন্য তারা রয়েছে। বুঝতে পেরেছি? আর আরেকটা সেট নিলাম, যেখানে রয়েছে মোগলাই পার্টি, মোগলাই পার্টি যেখানে মোগলাইয়ের সময় যারা যারা হাত তুলেছিল তারা হচ্ছে এখানে আছে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো তোমরা, আমি কি বললাম, এই 30 জন তো কমনের মধ্যে আছে, তার মানে এরা বিরিয়ানির সময় হাত তুলেছিল, কিছু 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 পাবলিক আছে যে বিরিয়ানিতেও হাত তুলেছিল, এবং তারা আবার মুগলাইতেও হাত তুলেছিল, তারা কমনে আছে। ঠিক আছে? এরা বিরিয়ানিতেও আছে, এরা মুগলাইও আছে, ঠিক আছে? ওরা ভাই কারোর সাথে ঝামেলা জড়াবে না, ঠিক আছে? তুই বললেও হ্যাঁ, আমি বললেও হ্যাঁ, ঠিক আছে, এরকম পার্টি। এইবার তার মানে কি হচ্ছে, এ- এদের কিছু জন আর এদের কিছু জন কমনে রয়েছে, তো ছবিটা কিরকম হবে? ছবিটা তাহলে এরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিরিয়ানি পার্টি, আর এর হচ্ছে মোগলাই পার্টি। আর এর কমনে যারা আছে তারা কি হচ্ছে, তারা হচ্ছে ফ্লেক্সিবল, ঠিক আছে? তারা হচ্ছে কমনে থাকছে। তো এটাকে ম্যাথমেটিক্যাল ভাষায় লেখা যায় হচ্ছে, ম্যাথমেটিক্যাল ভাষায় লেখা যায় বিরিয়ানি ইন্টারসেকশন মোগলাই। এটাকে বলে ইন্টারসেকশন চিহ্ন, ঠিক আছে? উল্টা ইউ, উল্টা ইউ, ঠিক আছে? এটা মানে বোঝায় হচ্ছে কমনে থাকা, ঠিক আছে? এটাই হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই বিটা কি, বিটা হচ্ছে এই যে ব্লু পার্টটা যেটা রয়েছে, সেই পার্টটা কি বোঝাচ্ছে, যে যারা যারা বিরিয়ানি খেতে চাইছে। রেড পার্টটা কি বোঝাচ্ছে, যারা যারা মোগলাই খেতে চাইছে। আর মাঝখানে যে এই পার্টটা রয়েছে, আমি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ পার্টটা, এই যে এগুলো সম্পূর্ণটা, এই পার্টটাতে কি হচ্ছে, মোগলাইয়েরও পার্ট ধরে রেখেছে, আবার বিরিয়ানিরও পার্ট ধরে রেখেছে, তো এটা কি হচ্ছে, কমনে রয়েছে। এটাকে বলা হয় ইন্টারসেকশন দিয়ে বোঝানো হয়। তার সূত্রটা কি জানো? সূত্রটা একটু বলি আগে। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বুঝতে পেরেছি? অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই এটা হচ্ছে কমন, ঠিক আছে? যদি আমাকে বলতে হয়, এই যে ধরে নিচ্ছি, এই যে এটা, এ হচ্ছে তোমার বিরিয়ানিটা, ঠিক আছে? এ হচ্ছে বিরিয়ানিটা, আর বি হচ্ছে মোগলাইটা, ঠিক আছে? তো তোমরা যদি এখান থেকে বলতে পারো যে বিরিয়ানিতে ভোট করা ছিল 60টা, বিরিয়ানিতে ভোট করা ছিল 60টা, 60 জন ভোট দিয়েছিল বিরিয়ানিতে, তাই তো? নাম্বার অফ বি, বি মানে কি, মোগলাইয়ের, মোগলাই কতজন ভোট দিয়েছিল, 70 জন, এখানে লিখলাম 70। কমনে কতজন ছিল, কমনে কমনে ছিল 30 জন, কমন হচ্ছে 30 জন, তাহলে যোগ বিয়োগ করলে কত আসবে, 60 হচ্ছে 130, 30 মাইনাস 30, 100। তার মানে টোটাল যতজন ছিল 100 জন, সেটা বেরিয়ে গেল। এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে, এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে, যে n number of a union b is equal to number of a plus number of b minus number of a intersection b। বুঝতে পেরেছি? আমি এখানে আরেকবার লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, নিচে লিখে রাখি, তাই তো? নাম্বার অফ এ ইউনিয়ন বি
এটা মানে কি? সম্পূর্ণটা, সম্পূর্ণ জন, যতজন আছে যারা যারা ভোট দিচ্ছে সম্পূর্ণ জন সমান সমান নাম্বার অফ এ। নাম্বার অফ এ বলতে এর দলে কতজন আছে, এর দল মানে কি বিরিয়ানির দল, এখানে কতজন আছে সেটা, প্লাস নাম্বার অফ বি, বি এর দল মানে কত, মোগলাই যারা যারা খাবে তাদের টাটা নিয়ে বিয়োগ করবো কাদের, যারা কমনে আছে। এটা হচ্ছে সূত্র, বুঝতে পেরেছি? এই সূত্রটা মনে রাখতে হবে, তাহলে বিভিন্ন রকমের অঙ্ক হয়ে যাবে। এটাই হচ্ছে ভেন ডায়াগ্রাম। কোনো কঠিন জিনিস মনে হলো? সোজা জিনিস, মোগলাই আর বিরিয়ানি খেতে খেতে আমাদের অঙ্ক হয়ে গেল, কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কে আমরা যাই, তাহলে বুঝতে পারবো যে এটার অ্যাপ্লিকেশনটা কি। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলেছে, 49 নম্বর অঙ্ক আজকে। ঠিক আছে, আগে 48 পর্যন্ত আমরা করে নিয়েছিলাম, 49 থেকে আজকে স্টার্ট হবে। ঠিক আছে, পরে কি বলেছে, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী 73% গণিত বিষয়ে উত্তীর্ণ হয়েছে। ঠিক আছে, আচ্ছা গণিত বিষয় বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতজন পাস হয়েছে, 73% পাস করেছে, ভালো কথা। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেসে কতজন পাস করেছে, 70%, বলে 70% পাস ইন জেনারেল অ্যাওয়ারনেস, 70% জেনারেল অ্যাওয়ারনেসে পাস করেছে। ঠিক আছে, আর বলেছে 64% পাস ইন বোথ, মানে এদের মধ্যে ওই কমন কমন। ঠিক আছে, দেখো ব্যাপারটা বলছে যে 73% জন কি হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে পাস করেছে, আর জেনারেল অ্যাওয়ারনেসে 70% পাস করেছে। এমন তো কিছু পার্সেন্ট রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে যে জেনারেল অ্যাওয়ারনেস পাস করেছে, আবার জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যেও কিছু জন রয়েছে যারা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে পাস করেছে, মানে কিছু জন কমন রয়েছে যারা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস দুটাতেই পাস করেছে। এরকম তো পাবলিক রয়েছে, তো সেটা হচ্ছে 64%। মানে এটা যদি আমি যদি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডটাকে যদি এ সেট ধরি আর এটাকে যদি বি সেট ধরি, তাহলে কি হবে, এটা হবে নাম্বার অফ এ, তাই তো, এটা হবে নাম্বার অফ বি, আর এটা হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, ঠিক আছে, আর সবসময় মনে রাখবে আমরা টোটালটাকে সবসময় 100% ধরে নেবো। টোটালটাকে আমরা সবসময় 100% ধরে নেব। এবার তাহলে 100% জন কি হচ্ছে স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট 100% জন ছিল। ঠিক আছে, এবার সূত্রটা ফেলি, সূত্রটা কি ছিল, এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাই তো। নাম্বার অফ এ কতজন, 73%, 73%, নাম্বার অফ বি 70%। ঠিক আছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে 64%। কত হবে তাহলে, কত হবে, 70 থেকে 64 বাদ দিলে 6%, মানে 73%টা রেখে দিলাম এরকমই, 70% থেকে 64% থাকলে প্লাস 6%, এটা যদি যোগ করি তো 79% জন কি করেছে, এটা কি টোটাল পাস করেছে, যারা টোটাল যারা পাস করেছে। কারণ কি হচ্ছে, অ্যাপটিটিউডে যারা পাস করেছে সেটা লিখলাম, জেনারেল অ্যাওয়ারনেসে যারা পাস করেছে সেটা লিখলাম, উভয় জেনারেল অ্যাওয়ারনেস আর অ্যাপটিটিউড দুটোতেই পাস করেছে তাদেরটা লিখে দিলাম, লিখে আমার বেরোলো এই যে সংখ্যাটা বেরোলো এটা হচ্ছে টোটাল পাস করার সংখ্যা, টোটাল পাস করেছে। ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট তো হচ্ছে 100%, তাহলে ফেল করেছে কিছু জন, ফেল কতজন করবে, ফেল করবে হচ্ছে 100% মাইনাস 79%, কত হবে 21%, মানে 21% জন ফেল করেছে, 21% জন করেছে ফেল, তাই তো। হুম, এবার কি বলেছে দেখো, এই যে 21% ফেল যারা করেছে তাদের মানটা দেওয়া আছে, ইফ সহায়ক 300 failed in both subjects then total number of examined was, মানে সহায়ক 300 জন ফেল করেছে, অর্থাৎ যে 21% ফেলের সংখ্যা আমরা বের করেছি সেটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে 21%, 21% মানে হচ্ছে 6300 জন, কারণ আমি বের করে নিয়েছি এখান থেকে যে 21% জন ফেল করেছে, 21% যারা ফেল করেছে তার মানটা 6300 দেওয়া আছে, তাহলে 1%-এর মান কত হবে, 6300/21। ঠিক আছে, এটা 3 দিয়ে কাটবে 300,
1% মান বলা হলো 300। আমার চেয়েছে কতটা? চেয়েছে হচ্ছে টোটাল নাম্বার অফ এক্সামিন ওয়াজ, এক্সামিন মানে কত ছাত্রছাত্রী ছিল, টোটাল স্টুডেন্ট কত ছিল 100%। তাহলে 100% এর মান কত হবে? 1% এর মান যদি 300 হয়, তাহলে 100% এর মান 300 ইন্টু 100 সমান সমান 30,000। 30,000 কোথাও আছে? সি নম্বর হচ্ছে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন তো বললাম, আবার অ্যান্সার অ্যান্সার জায়গায় কোশ্চেন বলছি। যাই হোক, তাহলে দেখো অঙ্কটা কি বললো, অ্যাপ্লিকেশনটা বুঝতে পারলে কি? আমরা সূত্র বসালাম, আমাদের বলে দিয়েছিল নাম্বার অফ অ্যাপটিটিউড কত পার্সেন্ট পাস করেছে, অ্যাপটিটিউডে কত পার্সেন্ট পাস করেছে সেটা লিখলাম, জেনারেল অ্যাওয়ারনেসে কতজন পাস করেছে সেটাও লিখলাম। তারপরে উভয়ে অ্যাওয়ারনেস আর অ্যাপটিটিউড দুজনে যারা পাস করেছে সেটা তাদের যে কমনে রয়েছে সেটা বিয়োগ করে দিলাম, করে টোটাল কতজন পাস করেছে সেটা আমি পেরিয়ে গেলাম। এবার যদি আমরা জানি যে 100% সবসময় সম্পূর্ণটা হয় আর 79% জন পাস করেছে, তাহলে ফেল সংখ্যা বেরিয়ে যাবে, 100% থেকে 79% বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি হচ্ছে, ফেলের যে কত পার্সেন্ট সেটা আমার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো যে পার্সেন্টটা বেরাচ্ছে আমার ফেল করেছে, সেই পার্সেন্টের অ্যাকচুয়াল ভ্যালু আমার দেওয়া আছে 6,300। ঠিক আছে, তাহলে 21% এর মান 6,300, পার্সেন্টের মান 6,300/21 মানে 300। তাহলে 100% মানে বলেছে টোটাল নাম্বার কত আছে, টোটাল নাম্বার স্টুডেন্ট তো বলে দিয়েছি 100%। তাহলে 300 ইন্টু 100 সমান সমান 30,000 হয়ে গেছে। দেখো সিজিএল টায়ার 2 তে এসেছিল 2016-তে। ভালো অঙ্ক, পেরেছি আমরা। নেক্সটে চলে যাই, তাহলে 50 নম্বর অঙ্কটা করতে থাকো, কি বলেছে। ভিডিওটা পজ করে পড়ো আর নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? অঙ্কটা কিন্তু খুব ইজি আছে। তোমরা ভিডিওটি প্রথমে কি করবে, পজ করবে, পজ করে নিজে করার চেষ্টা করবে, যদি না পারো তারপরে সলিউশনটা দেখো। কি বলেছে দেখো, ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায় 53% ক্যান্ডিডেট ফেল করেছে। ঠিক আছে, আমি কি বলেছি সবসময় 100% কে টোটাল ধরে নেবো। কি বলেছি, 100% কে টোটাল স্টুডেন্ট ধরে নেবো, টোটাল স্টুডেন্ট ধরে নেবো, টোটাল যেখানে যেটা চাইবে সেখানে আমরা 100% কে টোটাল ধরবো। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা পড়ি তাহলে। 53% জন ক্যান্ডিডেট ফেল করেছে, কি বলেছে? 53% জন ফেল করেছে। কিসে ফেল করেছে? কিসে ফেল করেছে? সায়েন্সে। সায়েন্সে ফেল করে গেছে। আর কি বলেছে? আর কি বলেছে, 48% জন ফেল করেছে ম্যাথমেটিক্সে। আচ্ছা, 48% জন ফেল করেছে কোথায়, কিসে? ম্যাথে। ঠিক আছে, তাহলে বলেছে 40% জন ফেল করেছে বোথ সাবজেক্টে, মানে 53% এর মধ্যেও কিছু পাবলিক আছে যারা সায়েন্সে তো ফেল করেছে, সাথে সাথে ম্যাথে ফেল করেছে। আর ম্যাথের মধ্যে কিছু পাবলিক ঢুকে আছে যারা ম্যাথে তো ফেল করেছে, সাথে সাথে কি হচ্ছে, সায়েন্সে ফেল করেছে। তাহলে এদের কমন কত হচ্ছে, কমন কি 40%, মানে কি ওটা ওই এ ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বিটা। তা এটাকে আমরা কি করে ধরবো, এটাকে আমরা ধরবো এ সেট, এটাকে ধরবো বি সেট। সূত্র বসাবো, নাম্বার অফ এ। দেখো আমি তোমাদের বুঝাচ্ছি, বোঝানোর জন্য কি হচ্ছে, আমরা এতগুলো সূত্র লিখছি, যখন তোমার মুখস্থ থাকবে সূত্র লেখার দরকার নেই, ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশনটা লিখে দিতে পারো। ঠিক আছে, সূত্রটা কি, এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ। আমি জাস্ট দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশনটার জন্য, তোমাকে পরীক্ষার সময় কিন্তু এগুলো লেখার কোনো দরকার নেই, বা এগুলো লেখারও কোনো দরকার নেই। ঠিক আছে, তোমরা এটা দেখেই বুঝতে পারছো এ আছে, এটা দেখেই বুঝতে পারছো বি আছে। যখন বলেছে বোথ সাবজেক্টে ফেল করেছে মানে ইন্টারসেকশন, এটা হয়ে গেল। তুমি ডাইরেক্ট একদম কোন লাইনটা করবে বলো, ডাইরেক্ট দেখাচ্ছি তোমাকে। এটা তো আমরা সূত্র লিখলাম, তারপর এই লাইনটা আমরা কি হচ্ছে ডাইরেক্ট পরীক্ষার সময় লিখবো। এ ইউনিয়ন বি আমাকে বের করতে হবে যে কত টোটাল কতজন ফেল করেছে, টোটাল কতজন ফেল করেছে এটা বেরিয়ে যাবে। এ হচ্ছে সায়েন্সে ফেল করেছে, বি হচ্ছে ম্যাথে ফেল করেছে, টোটাল সংখ্যা যেটা ফেল করেছে সেটা বেরিয়ে যাবে। তো এ যেটা মানে সায়েন্সে ফেল করেছে কতজন, 51%। ম্যাথে কতজন ফেল করেছে, 8%। আর উভয় সাবজেক্টেই ফেল করেছে 2%। তাহলে দাঁড়ালো কত, 53%। 48% থেকে 40% বিয়োগ করে দিলাম, তাহলে 8% থাকলো। এই দুটো যদি যোগ করে দিই তাহলে হবে 61%। ঠিক আছে, টোটাল ফেল কতজন করেছে, 61%। কিন্তু টোটাল আছে কতজন, শুনুন 100%, তাহলে কত করেছে, তাহলে কতজন পাস করেছে,
কতজন পাস করেছে? 100% থেকে 61% বিয়োগ করে দেবো, তাহলে হবে হচ্ছে 39%। কি চেয়েছে? হোয়াট পার্সেন্ট অফ স্টুডেন্ট পাস্ট ইন বোথ সাবজেক্ট, মানে আমরা কি করলাম, টোটাল ফেল করেছে, টোটাল ফেল করেছে, ঠিক আছে, টোটাল ফেল করেছে। এবার এটা বের করলাম কি, যে টোটাল পাস করেছে 39%। আচ্ছা একটা কথা বলো, যদি 39% কিন্তু বোথ সাবজেক্টেই যারা পাস করেছে, এবার বললেন কেন স্যার, এটাই কেন বেরালো? এরকমও তো হতে পারতো যে একটা সাবজেক্ট পাস করেছে, আরে বাবা একটা সাবজেক্ট যদি পাস করে তাহলে তো আরেকটা সাবজেক্ট ফেল করেছে, যদি আরেকটা সাবজেক্ট ফেল করে তাহলে তো এটা বা এটার মধ্যে চলে যাচ্ছে না, কারণ এখানে সায়েন্সে ফেল করছে অথবা ম্যাথে ফেল করছে, অন্য কোনো সাবজেক্টের গল্প কিন্তু এখানে বলেনি, এখানে শুধু সায়েন্স আর ম্যাথ বলেছে, ঠিক আছে। যদি কেউ পাস করে তাহলে এটাতেও পাস করেছে, এটাতেও পাস করেছে। যদি এরকম হয় যে একটা সাবজেক্ট পাস করেছে তাহলে তো এই 48% এর মধ্যে চলে আসবে, ম্যাথে ফেল করেছে। যদি ম্যাথে পাস করে তাহলে তো শুধুমাত্র ম্যাথে পাস করে তাহলে তো এটার মধ্যে চলে আসবে যে সায়েন্সে ফেল করেছে। তো এরকম তো হবে না, মানে পাস মানে সায়েন্সেও পাস করেছে, ম্যাথেও পাস করেছে। এটা কি হচ্ছে, বোথ সাবজেক্টেই পাস করেছে 39%। তাহলে এটা হবে 2 নম্বর হবে অ্যান্সার, বি ফর বয়, গার্ল না কিন্তু বয়। ওকে, বোঝাতে পেরেছি অঙ্কটা? নেক্সট অঙ্কে চলে যাই। কি বলেছে দেখো, ইন অ্যান অফিস, ইন অ্যান অফিস 55% পিপল লাইক টি, ভালো কথা। 64% পিপল লাইক কফি, আরো ভালো কথা। 380 পিপল, 380 পিপল লাইক বোথ টি অ্যান্ড কফি, অর্থাৎ টি আছে, কফি আছে, বুঝতে পেরেছি? টি আছে, কফি আছে। ওকে, এবার টিটাকে আমি ধরে নিচ্ছি এ, এ সেট, বি সেট। কতজন? 55% জন পছন্দ করে, ভালো কথা। 64% জন কফি পছন্দ করে, আরো ভালো কথা। এরা বলেছে 380 জন দুটো পছন্দ করে, এরা পার্সেন্টে বলেনি কিন্তু, এটা আবার সংখ্যায় বলে দিয়েছে, এটা আবার সংখ্যায় বলে দিয়েছে যে 380 জন কি হচ্ছে, দুটো পছন্দ করে। তার মানে এটা মানে কি, এ ইন্টারসেকশন বি, দুটো এখন পছন্দ করে, ঠিক আছে। মানে কি হয়, মানে দোগলা টাইপের, যেটা আমরা নর্মালি বলি, হ্যাঁ, যে আহ এখানেও আছে ওখানেও আছে, ওরকম ব্যাপার একটা, ঠিক আছে। তো এ ইন্টারসেকশন বি। এবার আমরা সূত্র জানি। হ্যাঁ, একটা কথা বলে দিই তোমাদের, যে এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু সবার ডাটাটাই নেওয়া হচ্ছে, হয় চা পছন্দ করে বা কফি পছন্দ করে, এরকম কেউ নাই যে দুটোর মধ্যে কোনোটাই পছন্দ করে না। জাস্ট এমনি র্যান্ডামলি আমরা জিজ্ঞেস করি না যে চা না কফি কোনটা পছন্দ তোর, বলি না যে চা বা কফি কোনটা পছন্দ তোর, ওখানে তো তোর অপশন থাকবে না যে চা বা কফি, কোনোটাই না, কোনোটা হবে না, এরকম তো না, এরকম তো না। এটা তো আমাদের গৌতম গম্ভীর না, না যে আহ, রোনাল্ডো না মেসি অন্য একটা ফুটবলারের নাম নিয়ে নিল, ওরকম কোনো অপশন নাই কিন্তু। হয় টি না হলে কফি, দুটোর মধ্যে একটা, যে কোনো একটা চুজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি হচ্ছে 55%, 55% কি হচ্ছে, কি পছন্দ করে, তো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি, তাই তো। আর এটা এটা কি হবে, 100% হবে, 100% হবে কেন, কারণ প্রত্যেকেই, প্রত্যেকেই হয় টি বা কফি বা দুটোই পছন্দ করে, এমন কেউ নাই যে দুটোর মধ্যে কোনোটাই পছন্দ করে না, কোনো অপশন নাই। এখনই বললাম যে ওরকম কোনো অপশন নাই, তাহলে এটা কি হবে, যতজন প্রেজেন্ট আছে ততজনই হবে, তো এটা 100% হবে। নাম্বার অফ এ কত, 5%, নাম্বার অফ বি 64%, এটা পার্সেন্টে দেয়নি, এটা 380, ঠিক আছে। হিসাব করো কত হবে, যদি হিসাব করো পার্সেন্টেজ গুলো যোগ করতে পারবো, আমি তো পার্সেন্টেজের সাথে সংখ্যা যোগ করতে পারবো না, যোগ বিয়োগ করতে পারবো না, তো ওটা ওর মতো রেখে দিলাম, এটাকে যোগ করলাম, তাহলে হচ্ছে তোমার 119%, -380, -380টাকে এদিকে নিয়ে চলে আসলাম, আসলো 380, আর 100%টাকে এদিকে নিয়ে চলে আসলাম, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 119% মাইনাস 100%, ঠিক আছে।
এটা সমান সমান হবে হচ্ছে 19%। 380 সমান সমান হবে 19%, অর্থাৎ 19% মানে হচ্ছে 380। 1% মানে কত? 380/19। এটা কত হলো? 19×2 = 38, তাহলে 20। 1% এর মান বেরোলো 20। এবার জানতে চাইছে কি, ফাইন্ড টোটাল নাম্বার অফ মেম্বার। 1% এর মান 20 বেরোলো। টোটাল টোটাল মেম্বার কত ছিল? 100%। টোটাল যখনই টোটাল হবে তখন কি হবে? 100% হবে। ওই জন্য তো টোটাল সংখ্যা আমরা এটা ধরেছিলাম 100% হবে। তাহলে কি হচ্ছে? 1% যদি 20 হয়, তাহলে 20 ইন্টু 100। বা এখানে করছি 100% মানে হচ্ছে 20 ইন্টু 100, তাহলে সমান সমান 2000। আছে অ্যান্সার? সি নম্বর হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই, আর থাকারও কোনো কথা নেই। খুব ইজি অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। কি বলেছে দেখো, একটা ক্লাস আছে, এটা ইন এ ক্লাস হবে, হ্যাঁ। In a class. In a class, 72% of the students have taken biology science. ঠিক আছে? 44 students have taken mathematics. If every has taken at least one of two subjects, মানে এখানে কোনো অপশন নাই যে কেউ বললো যে স্যার আমি, মানে বলেছে কি দেখো, যে কিছু স্টুডেন্ট রয়েছে, মানে টোটাল সংখ্যা তো 100%ই থাকবে। ঠিক আছে, এর মধ্যে কি হচ্ছে, 72% কি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স নিয়েছে। ঠিক আছে, আর 4%, না 72, হ্যাঁ ঠিক আছে, 44% নিয়েছে ম্যাথমেটিক্স। ঠিক আছে, এবার বলেছে এভরি স্টুডেন্ট হ্যাজ টেকেন অ্যাটলিস্ট ওয়ান অফ টু সাবজেক্টস, মানে প্রত্যেক স্টুডেন্টকে একটা সাবজেক্ট মিনিমাম নিতেই হবে, একটা সাবজেক্ট নিতেই হবে। এরকম যদি কেউ বলে যে না স্যার আমি ম্যাথমেটিক্সও নিব না, বায়োলজিক্যাল সায়েন্সও নিব না, এরকম কিন্তু কোন রকম কোনো অপশন এখানে নেই। এখানে কিন্তু হয় বায়োলজিকে নিতেই হবে অথবা ম্যাথমেটিক্সকে নিতেই হবে। এখানে কিন্তু কোনো অপশন নেই যেখানে বলবো যে বায়োলজিক্যাল সায়েন্স নিব না স্যার, ম্যাথমেটিক্স নিব না স্যার, এটা নিতেই হবে। হ্যাঁ, কেউ যদি চাই যে স্যার বায়োলজিক্যাল সায়েন্স আর ম্যাথ দুটো নিতে পারবো না, অবশ্যই নিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ কমন যেটা বলি আমরা, যে দুদিকেই আছে, সেটা কতজন আছে? 40 জন। সেটা আছে 40 জন। তাহলে কি হচ্ছে, এটা হবে নাম্বার অফ এ, এটা হবে নাম্বার অফ বি, আর এটা হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, নিয়ে সেম ভাবে আগের যে অঙ্কটা করালাম সেভাবে করতে হবে। এটা পারবে বাড়িতে করতে? ঠিক আছে, পারবে আশা করি। এটা হোমওয়ার্ক, একই অঙ্ক, একই অঙ্ক। এটা হোমওয়ার্ক থাকলো, এই অঙ্কটা কিন্তু একই রকমের অঙ্ক, করতে হবে। আমি জাস্ট ধরিয়ে দিলাম কোনটা কি, কেন কি বলছে। ঠিক আছে, এই লাইনটার মানে ওকে নাই বুঝতে পারে যে স্টুডেন্ট হ্যাজ টেকেন অ্যাটলিস্ট ওয়ান অফ টু সাবজেক্টস। ঠিক আছে, দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট নিতেই হবে, এটা নিতেই হবে। তোমাদের ক্লারিফাই করে দিলাম যে কি বলতে চেয়েছে। আশা করি পরের অঙ্কটা করতে পারবে। এই টাইপটা আমাদের চলে গেল। ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা যেটা বলছিলাম, ভেন ডায়াগ্রাম দিয়ে যে অঙ্কগুলো বলছিলাম, সেই অঙ্কগুলো আমাদের কমপ্লিট কমপ্লিট। এবার আমরা মিক্স টাইপের কিছু অঙ্ক দেখবো। ঠিক আছে, তো মনোযোগ সহকারে দেখতে থাকো। যে তো দেখা যাক পরে যে মিক্স টাইপের কি কি অঙ্ক রয়েছে। অঙ্কটা ভালো করে পড়ো, কি বলেছে। বলেছে দেখো, একটি পরীক্ষায় অনিতা 31% নম্বর পেয়ে 16 নম্বরে অনুত্তীর্ণ হয়েছে। ঠিক আছে, একটি পরীক্ষায় অনিতা 31% নম্বর পেয়ে 16 নম্বরে অনুত্তীর্ণ হয়েছে। মানে কি হচ্ছে, যে অনিতা অনিতা কি হচ্ছে 31% নাম্বার পেয়েছে। তাহলে দেখো, অনিতা স্কোর 31% অ্যান্ড ফেল বাই 16 মানে 31% ওই নাম্বার পেয়েছে, কিন্তু 16 নম্বর কম পেয়েছে, 16 নাম্বার কম পেয়েছে, তার জন্য কি হচ্ছে, ওই ফেল করে গেছে। এদিকে সুনিতা, সুনিতা কি করছে, সুনিতা পেয়েছে 40% মার্কস। ঠিক আছে, কিন্তু ওই পাস মার্কের থেকে 56 নম্বর বেশি পেয়েছে, পাস মার্কের থেকে 56 নম্বর বেশি পেয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো তুমি এদিকে, অনিতা 31% পেয়েছে, যদি 16 নম্বর পেয়ে যেত তাহলে পাস মার্ক উঠে যেত, তাহলে পাস মার্ক উঠে যেত, তাই তো। আবার সেম ভাবে সুনিতা
40% পেয়েছে, যদি 56 নাম্বার কম পেত তাহলে শুধু পাস করতো, 5 নাম্বারটা উঠতো শুধু। বুঝতে পেরেছি? কোনো সমস্যা আশা করছি থাকা উচিত না। আবার একবার বলছি, অনিতা 31% নাম্বার পেয়েছে বলে 16 নম্বরে অনুত্তীর্ণ হয়েছে, মানে 16 নম্বর কম পেয়েছে। 31% পেয়েছে নাম্বার, ওর আরো 16 নম্বর পেলে পাস করে যেত। সোজা কথা, 31% পেয়েছে, কিন্তু 16 নম্বর কম পড়ছে। 16 নম্বর যদি বেশি পেতো তাহলে পাস করে যেত। তাহলে পাস নাম্বার কত হবে? 31%-এর সাথে 16 যোগ, মানে 16 নম্বর যদি বেশি পেতো তাহলে পাস মার্ক উঠে যেত। সেম ভাবে সুনিতার ক্ষেত্রে 40% পেয়েছে, 40% পেয়েছে, তাহলে কি পেয়েছে? হয় পাস মার্কের থেকে 56 নম্বর বেশি পেয়েছে। যেহেতু 40% মার্কস স্কোর করেছে, তাই জন্য কি হচ্ছে, 56 নম্বর পাস মার্কের থেকে বেশি পেয়েছে। যদি কোনোভাবে 56 নম্বরে কম পেতো তাহলে শুধুমাত্র পাস করতে পারতো, শুধুমাত্র পাস নাম্বার পেতো। তার মানে এটাও পাস মার্ক, এটাও পাস মার্ক, তাই তো? তাহলে দুটোকে সমান করে দিই। 31% প্লাস 16 ইজ ইকুয়াল টু 40% মাইনাস 56। বুঝতে পেরেছি কি বলতে চাইছি? এবার পার্সেন্টেজ গুলোকে একদিকে নিয়ে যাবো আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো। -56 এদিকে নিয়ে চলে আসবো, কারণ ওই মাইনাসটা না দেখতে খুব একটা ভালো লাগে না। ঠিক আছে? সবকিছু প্লাস 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 থাকবে, পজিটিভ পজিটিভ থাকবে, পজিটিভ মাইন্ডেড লোকজন থাকবে, পজিটিভ জিনিসপত্র থাকবে, তাহলে তো ভালো লাগে। তো ওই জন্য এটাকে এখানে নিয়ে চলে আসলাম, আর 31%টাকে এখানে নিয়ে চলে আসলাম। যদিও মাইনাস হয়ে গেল, কিছু করার নাই। যাই হোক, দুটোকে যোগ করলে কত হবে? 50 60 12-তে 72, আর 40 থেকে 31 বাদ দিলে 9%। তাহলে 9%-এর মান বেরালো 72। 1%-এর মান কত হবে? 72/9, মানে 8 9 72, 8। কি জানতে চাইছে? ফাইন্ড মিনিমাম রিকোয়ার্ড নাম্বার টু পাস। ঠিক আছে? যদি বলতো আমাকে, যদি আমাকে বলতো টোটাল নাম্বার কত ছিল, টোটাল সবসময় কি বলেছি? 100%। টোটাল সবসময় কি বলেছি? 100%। টোটাল সবসময় কি বলেছি? 100%। টোটাল নাম্বার জানতে চাইতো তাহলে 100% করে দিতাম। তাহলে এখান থেকে 800 ইন্টু 100 গুণ করলে 800 বেরিয়ে যেত, কিন্তু আমাকে সেটা বলেনি। আমাকে বলেছে পাস নাম্বার কত হবে সেটা আমাকে বলতে। পাস নাম্বার এটা 31% প্লাস 16। ঠিক আছে? এবার পার্সেন্টের মান, 1%-এর মান 8 পেয়ে গেছি। তাহলে 31 ইন্টু 1% প্লাস 16, 1%-এর জায়গায় 8 লিখে দিব, 8 লিখে দিব প্লাস 16। তাহলে কত হবে? 8 8 3 24, 248 প্লাস 16। এটা যোগ করলে কত হবে? 8 6 14, তাহলে 5 6 264। কত নম্বর? বি ফর বয়। বুঝতে পেরেছি? কি করলাম? পাস মার্কটা আগে থেকে বের করে রেখেছিলাম, শুধুমাত্র পার্সেন্টেজ ছিল, একটা সংখ্যা ছিল, তাই সমস্যা হচ্ছিল। তো এখান থেকে যে আমি 1% 8 বের করেছিলাম, ওটা পার্সেন্টেজের জায়গায় বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে তোমার মনে কোশ্চেন আসবে, আমি জানি আসবেই, যে স্যার এখানেও তো পাস মার্ক বেরিয়েছিল, এখানে যদি পার্সেন্টের মান বেরিয়ে যেত তাহলেও সেম আসতো। সেমই আসতো, কিছু অন্য কিছু আসতো না। হিসাব করে দেখো, 40%, 1%-এর মান 8 মাইনাস 56, 320 মাইনাস 56 কত হবে? 4 6 2 264 আসছে। যেটাতে তুমি বসাবে সেটাতেই হবে, কোন রকম কোনো সমস্যা নেই। ঠিক আছে? যেখানে লজিক আছে সেখানে ম্যাথ আছে। ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নেই যে স্যার করালো বলে ওটা ঠিক আর তুমি মনে করছো যেটা হওয়া উচিত কিন্তু হবে না। হ্যাঁ, তোমার যদি কোনো লজিকের সমস্যা থাকে তাহলে সেটা নাও হতে পারে, কিন্তু কিন্তু এখানে কি হচ্ছে, তোমার লজিকের সমস্যা নেই, তাহলে ওটা ঠিক হতেই হবে। বোঝাতে পেরেছি? নেক্সট অঙ্কে চলে যাই। আজকের 54 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, দুটো স্টুডেন্ট আছে। ঠিক আছে? এ এ আর বি দুটো স্টুডেন্ট। এ কি হচ্ছে, এ সিকিউরড 8 মার্কস মোর দ্যান বি, মানে এ কি হচ্ছে, বি এর থেকে 8 নাম্বার বেশি পেয়েছে। The marks of the former was 55%. আচ্ছা, আমরা একটু লিখতে থাকি তাহলে বুঝতে সুবিধা হবে। এ আর বি দুটো স্টুডেন্ট আছে। ঠিক আছে? এ 8 নম্বর বেশি পেয়েছে বি এর থেকে, ধরে নিচ্ছি বি পেয়েছে এক্স নম্বর, এক্স নাম্বার পেয়েছে। তো এ যদি বি এর থেকে 8 নম্বর বেশি পায় তাহলে এ কত পাবে? এক্স প্লাস 8, তাই তো? বি পেয়েছে এক্স নাম্বার, যেহেতু বলে দেওয়া আছে এ এক্স এর
এ বি এর থেকে 1 নম্বর বেশি পাচ্ছে, তাহলে কি হচ্ছে x প্লাস 8। বুঝতে পেরেছি? কোন সমস্যা? এবার বলেছে দেখো যে the marks of the former was 55% of the sum of their marks, মানে কি বলেছে the marks of the former was, marks of the former মানে ফার্স্টে কাকে বলা আছে a, মানে এর নাম্বার কত x plus 8, এর নাম্বার 55% of the sum of their marks, এর নাম্বারটা কি হচ্ছে 55% of কত sum of their marks, মানে দুজনের নম্বরের যোগফল x plus 8 এর মান প্লাস x। এটা বোঝাতে পেরেছি? দেখো ভালো করে আরেকবার বলছি, দুজন ছাত্র আছে a আর b, পরীক্ষায় অংশগ্রহণ করেছে। a b এর থেকে 8 নম্বর বেশি পেয়েছে, তাই জন্য কি করছি b এ পেয়েছে x নম্বর, তাহলে a পেয়েছে x প্লাস 8 এবং এর প্রাপ্ত নম্বর তাদের দুজনের মোট নম্বরের 55%। এর প্রাপ্ত নম্বর কত x প্লাস 8, দুজনের প্রাপ্ত নম্বরের যোগফল, দুজনের প্রাপ্ত নম্বরের যোগফল এর দুটো যোগ করব x প্লাস 8 প্লাস x, তার 55% এটা সমান বলেছে, তাই ইজ ইকুয়াল টু দিয়েছি, তাই জন্য ইজ ইকুয়াল টু দিয়েছি। এটা সলভ করে দেখি কি আসছে, x প্লাস 8 55% যদি ভাঙি 55 ইনটু 1 বাই 100, মানে কি হচ্ছে 55 বাই 100, অফ মানে গুণ, আর x x যোগ করলে কত হবে 2x প্লাস 8, 5 11 55, 5 20 100, 20x প্লাস 8 11 2x প্লাস 8। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এইবার দেখো এটা কি হচ্ছে, নিচে ভাগ অবস্থায় ছিল, এখানে গুণ অবস্থায় পাঠিয়েছিলাম, আর 11 কে এখানে গুণ অবস্থায় লিখে দিলাম। তো এটার সাথে গুণ করে দিই, 20x প্লাস 20 ইনটু 8 করলে কত হবে 160, এখানে কি হবে এখানে হবে 11 এর সাথে 2x কে গুণ করলে কত হবে 22x প্লাস 8, তাহলে এটা কি দাঁড়াবে দেখো 20x টাকে এখানে পাঠিয়ে দেবো, তাকে এখানে নিয়ে চলে আসবো, সরি এটা 88 হবে না, হ্যাঁ 160 minus 88 সমান 22x minus 20x, এটাকে মাইনাস করলে হবে 2x, আর 160 থেকে 88 বাদ দিলে কত হবে, হবে হচ্ছে তোমার 70 72, ঠিক আছে? তাহলে x এর মান কত হলো 72 বাই 2 36, ঠিক আছে? x এর মান যদি 36 হয়, তাহলে আমাকে জানতে কি চেয়েছে the sum of the marks of obtained a and b, মানে a আর b এর মোট প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর কত, a এর x প্লাস 8 ছিল আর b এর ছিল x, দুটোকে যোগ করে দিলাম 2x প্লাস 8, x এর মান কত পেয়েছি 36, 2 ইনটু 36 প্লাস 8 যোগ করলে হবে 17, কত হবে 30 দিয়ে 60 আর 72 আর 80, 80, তাহলে অ্যান্সার কত হবে বি ফর বয়। কি আবার সব অ্যান্সার বি হচ্ছে, সবই অ্যান্সার ছেলে হচ্ছে, মেয়েদের কোনো অ্যান্সার নাই, কি আবার, ঠিক আছে? উপরে দেখো কোনো সমস্যা, কোনো সমাধানের দরকার পড়বে কি, সমাধান দিয়ে দিয়েছি, আশা করছি বুঝতে পেরেছো, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না আশা করি। নেক্সট আমরা চলে যাবো কি, ওকে নেক্সট আমরা চলে যাই তাহলে। নেক্সট আমরা দেখো, নেক্সট আমরা হচ্ছে বলেছে, আচ্ছা বলেছে দেখো একটা এক্সামিনেশন, সেখানে কি হচ্ছে এ 10% মোর দেন বি, এ বি এর থেকে 10% নাম্বার বেশি পেয়েছে, বি 20% নাম্বার সি এর থেকে বেশি পেয়েছে, আর সি ডি এর থেকে নাম্বার কম পেয়েছে। এটাকে না রেশিও মেথডে হবে, হ্যাঁ মানে রেশিও বলতে একটা রেশিও চ্যাপ্টারের টাইপের অঙ্কটা আছে, ঠিক আছে? আমি তোমাদের বলে দিচ্ছি কি করে করতে হবে। যদি কেউ কম বেশি বুঝতে পারো তাহলে কোনো সমস্যার কোনো কারণ নেই, যখন আমরা রেশিও চ্যাপ্টারটা শিখবো সেখানে আমরা ভালোভাবে এই অঙ্কটা শিখে যেতে পারবো, ঠিক আছে? তো দেখো আমরা করি 10% মানে কি, 10%
মানে হচ্ছে দেখো এ বি সি ডি, তাই তো? তার জন্য রয়েছে এ পেয়েছে বি এর থেকে 10% বেশি। 10% মানে কি 1/10, লিস্টটা মনে আছে আশা করি। এ বি এর থেকে বেশি পেয়েছে, তাহলে বি এটা মেন সংখ্যা, এটা বলছে সবসময় কি বলছে এটাই মেন নাম্বার, মানে হচ্ছে 10-এর থেকে 1 ওই বেশি পেয়েছে। এ কি হচ্ছে 10 কত পেয়েছে তার সাথে 1 বেশি পেয়েছে, তাহলে এ হবে 11। বুঝতে পেরেছি? 10% বেশি পাচ্ছে কে এ কার থেকে, বি এর থেকে, মানে বি পেয়েছে 10 আর এ পাবে 10 প্লাস 1 11। ঠিক আছে? বি obtained 20% more marks than C। 20% মানে হচ্ছে 1/5। 5-এর থেকে 5 হচ্ছে সি, সেম ভাবে 1 বেশি পাচ্ছে 6। ঠিক আছে? 10% বেশি পাচ্ছে, 20% বেশি পাচ্ছে সি এর থেকে, 20% বি বেশি পাচ্ছে। বুঝাতে পেরেছি? কোনো সমস্যা? আচ্ছা, এবার দেখো ব্যাপারটা কি বলেছে, সি পেয়েছে ডি এর থেকে 32% লেস। 32% মানে কত? 32/100 হচ্ছে 32 আর 25 100। মানে ডি আগে ছিল 25 ছিল, ডি আগে ছিল 25, কিন্তু 32% কম পেয়েছে, মানে 25 থেকে 8 বিয়োগ করে দিতে হবে, হবে 17। ঠিক আছে? দেখো 3টা লাইনে লিখলাম, এটা একটা লাইন লিখলাম, এটা একটা লাইন লিখলাম, এটা একটা লাইন লিখলাম, ওরা আমাকে 3টা বলে দিয়েছে। কি বলেছে? এ বি এর থেকে 10% বেশি পাচ্ছে। 10% মানে হচ্ছে 1/10, বি পাবে 10, 1 বেশি পাবে এ। সি 1/5, 20% বেশি পাচ্ছে বি এর, সি এর থেকে বি। তাহলে বি যদি, সরি, সি যদি 5 পায়, তাহলে বি পাবে 5 প্লাস 1 6। ঠিক আছে? সেম ভাবে 32% মানে হচ্ছে 8-এর 25। এখানে কি বলছে, এখানে বলছে কমছে, ডি এর থেকে সি কম পাচ্ছে। কত কম পাচ্ছে? কম পাচ্ছে কতর মধ্যে? 25-এর মধ্যে। তাহলে কি হচ্ছে, ডি 25 হলে 25 মাইনাস 8 17। ঠিক আছে? ঠিক আছে? এখানে একটা লাইন রাখবো, এখানে একটা লাইন দিব। আর দেখো 10 আছে, এর পরে কোনো সংখ্যা আছে কি? সংখ্যা নাই, এখানে 10 গুলো বসিয়ে দেবো। 5-এর পর কোনো সংখ্যা আছে? নাই, 5টাই আবার বসিয়ে দেবো। ঠিক আছে? আবার 6-এর এদিকে কোনো সংখ্যা নাই, 6টাকে এখানে বসিয়ে দেবো। 17-এর এদিকে কোনো সংখ্যা নাই, 17টাকে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দেখো এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান সবগুলোকে গুণ করে দিতে হবে। 11 ইন্টু 6 ইন্টু 17। ঠিক আছে? বি এর মান 10 ইন্টু 6 ইন্টু 17। 10 ইন্টু 5 ইন্টু 17 হচ্ছে সি এর মান। আর 10 ইন্টু 5 ইন্টু 25 এটা হচ্ছে ডি এর মান। ঠিক আছে? বুঝতে পেরেছি? এইবার বলেছে দেখো এ obtained 272 মার্কস দেন সি। এ সি এর থেকে 272 মার্কস বেশি পাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে? তো কি করছি দেখো, এই তিনটাকে গুণ করবো। বা একটা কাজ করতে পারো যে এই চারটার মধ্যে কি কিছু কমন যাচ্ছে, যাচ্ছে, দেখো 2 কমন যাবে। তো 2 3 6, 3 2 6 করলাম, 5 2 10, 5 2 10, 5 2 10। ঠিক আছে? তাহলে পড়ে থাকলো কত? 1 11 ইন্টু 3 ইন্টু 17। এটা গুণ করি, এটা হচ্ছে 51 ইন্টু 11 মানে হচ্ছে 5 561। ঠিক আছে? এটা যদি গুণ করি তাহলে সবাই 30 510। এটাকে যদি গুণ করি তাহলে 25 ইন্টু 17। 25 সাথে 175, 5 আর 17, 25 সাথে 25, 7 পাচ্ছে 32, 425। ঠিক আছে? ঠিক আছে? ডি আর বের করছে না, কেন বের করছে না? দেখো বলেছে এ সি এর থেকে এত নম্বর বেশি পেয়েছে আর বি এর মানটা জানতে চেয়েছে। তো ডি এর তো কোনো কাজ নাই, তো ডি এরটাই ফালতু ফালতু কেন বের করতে যাবো? ঠিক আছে? এ সি এর থেকে এখানে দেখো তো কত বেশি আছে, 75 আর এদিকে 61, মানে হচ্ছে 130, 136 বেশি আছে, 136 বেশি আছে। ঠিক আছে? কত বেশি আছে? 136 বেশি আছে সি এর থেকে এ। কিন্তু অ্যাকচুয়ালি কত বেশি আছে? 272। অ্যাকচুয়ালি কত আছে? 272। ঠিক আছে? 136 সাথে 2 গুণ করছি, 136 সাথে 2 গুণ করছি, তাহলে 272 পাচ্ছি। অ্যাকচুয়ালি কত পাচ্ছি? 272। ঠিক আছে? কিন্তু আমরা যেটা বের করলাম সেখানে পাচ্ছিলাম 136। যেটা পাচ্ছি আর যেটা দেওয়া আছে তার মধ্যে কি তফাৎ আছে? 2 গুণের পার্থক্য আছে, তো 2 গুণ করে দিলাম। আর কি জানতে চেয়েছে যে বি কত পেয়েছে? তো বি পেয়েছে, আমাদের ধরা থেকে পেয়েছে 510, কিন্তু আমার ধরা আর
যেটা দেওয়া আছে তার মধ্যে 2 গুণের পার্থক্য, তাই 2 দিয়ে গুণ করে দিলাম। তো কত আসছে? 1020 আছে অ্যান্সার। অবশ্যই সি ফর ক্যাট। এবার বয় আর অ্যান্সার হচ্ছে না, এবার ক্যাট অ্যান্সার হচ্ছে। বুঝতে পেরেছি? 55 নম্বর অঙ্ক। বুঝতে পেরেছি? এই অঙ্কটা যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে কোনো সমস্যা নেওয়ার কোনো ব্যাপার নেই। এই অঙ্কটা যখন তোমরা রেশিওতে শিখবে, রেশিও যে চ্যাপ্টারটাতে আমরা শিখবো যে কি করে রেশিও বের করতে হয় এ ইস টু বি ইস টু সি, তাহলে করতে পারবো। ঠিক আছে? আরেকভাবে অঙ্কটা করা যায়, ঠিক আছে, 100 ধরে, কিন্তু সেটাতে ক্যালকুলেশনের অনেক সমস্যা হয়ে যাবে। এখানে হ্যাঁ, গুণগুলোতে একটু ক্যালকুলেশন করতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওখানে পয়েন্টের কিছু সমস্যা চলে আসবে। তাই জন্য ওই মেথডটা আমরা করছি না, ওই মেথডটা আমিও প্রেফার করি না, তাই জন্য আমি করাতেও চাইছি না। ঠিক আছে? তো পরের অঙ্কটাই আমরা চলে যাই। কি বলেছে দেখো, বলেছে ইন অ্যান এক্সামিনেশন হি অবটেন 20% মোর দ্যান, কি বলেছে ইন অ্যান এক্সামিনেশন মোর দ্যান, ও আচ্ছা, আগের অঙ্কটাই সেম অঙ্ক আমরা যেটা করলাম, ঠিক আছে, এ অবটেন 10% মোর দ্যান বি, বি অবটেন, ঠিক আছে, সেম ভাবে এখানেও কি হচ্ছে, বি 20% পাচ্ছে কার থেকে, এর থেকে। এ আবার 10% কম পাচ্ছে কার থেকে, সি এর থেকে। আবার ডি 20% পাচ্ছে, সেম ভাবে অঙ্কটা করতে হবে, সেম রিপিট, একই অঙ্ক, শুধু বুঝে বুঝে ধরে পার্সেন্টেজটা করে রেশিও ভাবে করতে হবে। পারবে অঙ্কটা? পারবে অঙ্কটা? ঠিক আছে, আশা করছি পারবে। তো এই অঙ্কটা আমি আর করাচ্ছি না। একই রকমের অঙ্ক, হ্যাঁ, রেশিও মেথডে যেভাবে আমরা করলাম, এইভাবে রেশিও গুলো বের করে কোনটা বেশি কোনটা কম, যেখানে বেশি হবে সেখানে যোগ করব, যেখানে কম হবে সেখানে কম করব। যেখানে যেটা ফাঁকা থাকবে তার ডান দিকে সেটা বসিয়ে দিব, বাম দিকে যেটা ফাঁকা থাকবে লাস্ট বাম দিকের সংখ্যাটা বসিয়ে দিব, বসে গুণ টুন করে যেভাবে করলাম সেভাবে আমরা করলে চলে আসবে। ঠিক আছে? 57 অঙ্কটা দেখো, কি বলেছে, একটা পরীক্ষা চলছে, সেখানে মিনিমাম 340 মার্ক লাগে পাস করার জন্য, মানে পাস মার্কটা কত, পাস মার্কটা কত, 340। ঠিক আছে? একটা স্টুডেন্ট 244 পেয়েছে, খুব ভালো কথা, 244 পেয়েছে, মানে পাস করতে পারেনি, কম পেয়েছে। অ্যান্ড ডিক্লেয়ার ফেল্ড বাই 12%, মানে ওই 12% কম পেয়েছে, 12% কম পাওয়ার জন্য, কম পেয়েছে, কম পেয়েছে, তাই জন্য কি হচ্ছে, ওই ফেল করেছে, ওই জন্য ফেল করেছে, এটা বলতে চাইছো। তাহলে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট মার্কস এ স্টুডেন্ট ক্যান গেট, মানে টোটাল ম্যাক্সিমাম কত নম্বর পাওয়া যেতে পারবে এই পরীক্ষায়, মানে পাস মার্ক 340, কিন্তু 244 নাম্বার পেয়েছে, কিন্তু যদি আরো 12% পেতো তাহলে পাস করে যেত। 12% কম পেয়েছে, এটা তো বলা আছে। তাহলে 244 পেয়েছে, আর যদি 12% পেয়ে যেত কোনোভাবে, তাহলে ওই পাস মার্ক পেয়ে যেত, তাহলে ওই পাস মার্ক পেয়ে যেত। এবার দেখো পাস মার্ক আমার বলা আছে 340, তাহলে লিখতে পারি যে 340 ইজিক্যাল টু 244 প্লাস 12%। ঠিক আছে? 244টাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে কি হলো, 340 মাইনাস 244 ইজ ইকুয়াল টু 12%। যদি যদি করি তাহলে কত আসবে, 50, 90, 96, 12%। তাহলে 12%-এর মান দাঁড়াচ্ছে কত, 12%-এর মান দাঁড়াচ্ছে 96, 1%-এর মান কত দাঁড়াবে, 96/12, 8%, 8। ঠিক আছে? আর বলছে ম্যাক্সিমাম এগ্রিগেট, ম্যাক্সিমাম মানে কি হচ্ছে, টোটাল কত নাম্বার পাওয়া যেতে পারে, টোটাল কত নাম্বার পাওয়া যেতে পারে, টোটাল নাম্বার কত হবে, আমি বলেছি সবসময় 100%, টোটাল সবসময় 100%, তো 100% কত হবে, 100% কত হবে, 8 ইন্টু 100, 800 নাম্বার। ঠিক আছে? বি ফর বয়, আবার বয় হলো। ঠিক আছে? আজকে বয়ের ছড়াছড়ি। তো যাই হোক, এই অঙ্কটা আশা করছি ইজি। ওই ফার্স্টের দিকে যে অঙ্কগুলো আমরা করলাম মিক্স টাইপের, ওখানের অঙ্কগুলোর মতোই কিন্তু অঙ্কটা অনেকটা খানিক। ঠিক আছে? তো আশা করছি অঙ্কটা বুঝতে পারলাম, সমস্যা নেই। তো নেক্সট অঙ্কে চলে যেতে পারি কোনো সমস্যা ছাড়াই। তো দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, এ ম্যান ডোনেটস 30% of his wealth to charity, 30% and 25% of the remaining wealth to his wife and son respectively. আচ্ছা, এই অঙ্কটা আমি একটু পরে করাচ্ছি। হুম, একটু পরে করাচ্ছি, আগে এগুলো করিনি। এক্সপেন্ডিচার এই অঙ্কটা আগে করি, তারপরে 58টা একটু পরে করবো, ঠিক আছে?
কি বলেছে দেখো, একটা কোম্পানির ব্যয় প্রথমে 25% বৃদ্ধি পায়, তারপরে 30% আবার বৃদ্ধি পায়, এবং শেষে আবার 20% হ্রাস পায়। অঙ্কটা দেখে বলো তো কিভাবে করবো? তুমি মাথায় ভাবো তো অঙ্কটা কিভাবে করবো। এরকম অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছি। আমি জাস্ট রিহ্যাবিলিটেট করার জন্য কিন্তু এই অঙ্কটা রেখেছি। এই অঙ্কটা কিন্তু আমরা আগেই করে নিয়েছি। এই টাইপের অঙ্ক আগেই করে নিয়েছি কিন্তু। কিভাবে হবে অঙ্কটা? রেশিও মেথড দিয়ে। রেশিও মেথড দিয়ে করেছিলাম না এরকম, যে যদি বাড়ে কমে, কিভাবে করেছিলাম? সাকসেসিভ মেথড, রেশিও মেথড, কিছু কিছু ক্ষেত্রে সিরিজ মেথড। ঠিক আছে? তো রেশিও মেথড দিয়ে করেছিলাম, যখন তিনটা থাকে, একবার বাড়বে, একবার কমবে, বা তোমার কি হবে, ডিক্রিজ করবে বলবে, তো তখন কি হবে? রেশিও মেথড বলেছিলাম। করে নি একবার। 25% মানে কত? 1/4। 30% মানে কত? 30/100, তাহলে হচ্ছে 3/10। আর 20% মানে কত? 1/5। 25% ইনক্রিজ করছে, তাহলে +1/4। 30% ইনক্রিজ করছে, +3/10। 20% ডিক্রিজ করছে, মানে 1/5। বা রেশিও মেথড লাগাবো। ফার্স্টে কত ছিল? কারেন্টে কত হয়েছে? ফার্স্টে কি বলেছে? এক্সপেন্ডিচার 25% বেড়েছে, মানে আগে 4 ছিল, পরে বেড়ে 5 হয়েছে। 4, 4+1, যেহেতু বৃদ্ধি পেয়েছে। যদি হ্রাস পেত তাহলে কি হতো? 4-1 হতো। যেহেতু বৃদ্ধি বলেছে তাই প্লাস করলাম। আবার এর ক্ষেত্রে কি হচ্ছে? বৃদ্ধি পেয়েছে, তাহলে 3/10 আছে। আগে 10 ছিল, পরে 10+3 হয়ে 13 হলো। এটা কি হচ্ছে? ডিক্রিজ করেছে। আগে 5 ছিল, এবার মাইনাস হবে, যেহেতু ডিক্রিজ করেছে, তাহলে 4 হচ্ছে। ঠিক আছে? কিছু কাটাকুটি যাবে? মানে কি দাঁড়ালো? কারেন্টে এটা 5 দাঁড়ালো, এটা 13 দাঁড়ালো, আর এটা 4 দাঁড়ালো। আমি কি বলেছিলাম? বাঁ দিকেরটা ডান দিকের সাথে কাটাকাটি করা যায়। এখানে 5 আছে, 5, 5 কেটে দিলাম। 4 আছে, 4, 4 কেটে দিলাম। থাকলো কত? 10 আর 13। তাহলে কি হচ্ছে? আগে 10 ছিল, এখন 13 হয়েছে। বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 3 বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে? 10 এর মধ্যে। 10 এর মধ্যে 3 বৃদ্ধি পেয়েছে। এটাতে আমরা ভগ্নাংশ পেয়ে গেলাম। আর ভগ্নাংশ দেখলেই আমি কি করে বলেছি পার্সেন্টেজে কনভার্ট করব? 100 দিয়ে গুণ করে। একদম ফার্স্ট ডে থেকে বলে আসছি, পার্সেন্টেজ থেকে, সরি, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। তো 10 কেটে গেল, হলো 30%। বি হবে অ্যান্সার। বাহ, এটাও বি। আজকে খুঁজে খুঁজে বি এর অপশন গুলোকে আমি নিয়ে এসেছি, তাই তো? যদি কোইন্সিডেন্স, আমি ওইভাবে খেয়াল করিনি, চলে এসছে। যাই হোক, নেক্সট অঙ্ক দেখো। রাহুলের স্যালারি 50% মোর দ্যান রোহিত স্যালারি। ঠিক আছে? ঝামেলা লেগে যাবে তো। বন্ধুর স্যালারি বেশি, তাহলে তো ঝামেলা লেগে যাবে। যাই হোক, if রাহুল সেভ 2250, হুইচ ইজ 8% অফ হিজ স্যালারি। আচ্ছা দেখো অঙ্কটা কিভাবে করবো। রাহুল আছে, রাহুল আছে, আর রোহিত আছে। কি বলেছে? রোহিত, কি হচ্ছে? রোহিতের স্যালারি রাহুলের স্যালারি থেকে 50% বেশি, বা রাহুলের বেতন রোহিতের বেতনের তুলনায় 50% বেশি। রাহুলের বেতনটা ধরে নিচ্ছি 100x। রোহিতের বেতন কত? রোহিতের ধরে নিচ্ছি 100x, তাহলে রাহুলের কত হবে? রাহুলের হবে হচ্ছে 100x প্লাস 50% অফ 100x, তাই তো? মানে 100x তো হবেই, 50% বেশি, মানে 100x এর 50%। এক্স, আমি কি বলেছি? 100 যেটা পার্সেন্ট হবে সেটাই হয়ে যায়, 50x হয়ে যাবে। সো যেটাই পার্সেন্ট বের করো না কেন, 100 যদি 20% বের করো তাহলে 20 হবে, 140% বের করলে 40 হবে, 130% 30 হবে, 150% 50 হবে। তো 100x এর 50% 50x হয়ে যাচ্ছে, তো 150x। মানে রাহুলের ইনকাম হচ্ছে 150x, আর রোহিতের 100x। এবার কি বলেছে দেখো। ঠিক আছে, দুজনে বের করে নিয়েছি, খুব ভালো হবে। এবার কি হচ্ছে? রাহুল সেভস, রাহুল 8% সেভ করছে, যেটার মান দেওয়া আছে 2250। ঠিক আছে? রাহুল সেভ করছে 8%।
যেটার মান দেওয়া আছে 2250। 1%-এর মান কত? 2250/8। 100% মানে আমি এর ইনকামটা বের করতে চাইছি। টোটাল ইনকাম কত হবে? টোটাল সবসময় যখন টোটালের গল্প আসবে তখন 100%। টোটাল ইনকামটা বের করতে চাইছি। 2250, 8 ইন্টু 100, তাই তো? 25, 4 100, আর 2 8, 2 1 1 2 5। এটা গুণ করতে হবে। 1125 ইন্টু 25। 25 25 625-এর 25 আর 6, 25 একে 25, 6 এক হাতে 3, 25 28135। হ্যাঁ, 28125। ঠিক আছে, 28125 এটা বেরালো। ঠিক আছে, এইবার এইবার ব্যাপারটা হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে দেখো, এটা তো বেরিয়ে গেল। এটা কার ইনকাম বেরালো? রাহুলের। রাহুলের রাহুলের কত বেরালো? 28125। রাহুলের স্যালারি এটা, বেরিয়ে গেল। কিন্তু আমাকে জানতে কি চাইছে? রোহিত স্যালারি। আচ্ছা, দেখো এটাও রাহুলের স্যালারি, এটাও রাহুলের স্যালারি। তাহলে তাহলে এটাকে আমরা সমান করে দিতে পারি, তাই তো? এটা আমরা সমান করে দিতে পারি, কারণ এটাও রাহুলের স্যালারি, এটাও রাহুলের স্যালারি। একটা বের করলাম কি, যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা ধরে নিলাম। এক কি হচ্ছে 8% ওর সেভিংস যেটা, সেখান থেকে 100% ওর ইনকাম যেটা বের করে নিলাম। এখান থেকে একটা মান বের করলাম রাহুলের স্যালারি, এখান থেকে একটা মান করে দুটোকে সমান করে দিলাম। এক্স হয়ে যাচ্ছে 28125/150। আমাকে বের করতে কি হবে? রোহিতের স্যালারি কত? 100x। তাহলে এটা হয়ে যাবে 100x। 100x মানে কি? 28125। এদিকে 100 গুণ করলাম, তাহলে এদিকেও 100 গুণ করবো। 150 ইন্টু 100। ঠিক আছে, 50 3 150, 50 2 100। 3 3 9 27, 1 3 3 9, 2 4 3 21, 5 3 15। তাহলে কত হবে? এটাকে গুণ করলেই আমার 100x এর মান বেরিয়ে যাবে। 100x এর মানই হচ্ছে রোহিতের স্যালারি। ঠিক আছে, তাহলে 9375-এর সাথে 2 গুণ করলে কত হবে? 150, 0 3 2 6 7, 2 18, 18,750। আছে, আছে, ডি হবে অ্যান্সার। ডি ফর ডগ। ক্যাট হলো, ডগ হলো, বয় হলো, আজকে এ আর অ্যান্সার হলো না। যাই হোক, তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম, একবার বলে দিই এটা আরেকবার, তাহলে বুঝতে আশা করি আরো সুবিধা হবে। কি বলতে চাইছি, প্রথমেই বলেছে দেখো রাহুলের স্যালারি 50% বেশি কার থেকে? রোহিতের থেকে। রোহিতের বেতন টাকাটা আমি 100x ধরে নিলাম। ঠিক আছে, বেশি কত? বেশি 50% বেশি। তাহলে এখান থেকে আমি বের করে নিলাম যে রাহুলের যে স্যালারি হচ্ছে সেটা 150x। ঠিক আছে, এই পার্ট কমপ্লিট। এই পার্ট নিয়ে আর ভাববো না। এবার কি ভাববো, এখানে বলে দিচ্ছে রাহুল 8% সেভ করে, যেটা যেটা কত? 2250। রাহুল কি করছে? 8% সেভ করছে, যেটা হচ্ছে 2250 টাকা। ঠিক আছে, তাহলে যদি আমি এখান থেকে 100%টা কোনোভাবে বের করে নিতে পারি, তাহলে তাহলে কিন্তু আমার স্যালারিটা বেরিয়ে যাবে রাহুলের। তো আমি বের করলাম 8% মানে 2250, 1% বের করলাম। টোটাল যে টাকাটা, 100% যে টাকাটা, সেটা বের হয়ে গেল। আর 100% টাকাটা কি? রাহুলের, কারণ বলে দিয়েছিল রাহুল এত টাকা সেভ করছে। ওর 8%, ওর স্যালারি 8% মানে 2250, তাই তো? তো এখান থেকে আমার স্যালারি বেরিয়ে গেল। এবার দেখো রাহুলের স্যালারি এখানেও বেরিয়েছে, এখানেও একটা ধরে নিয়েছি, তো দুটো দুটো মান বেরিয়ে গেছে তো। আর দুটো মান বেরিয়ে গেলে তোকে আমরা সমান করে দিতে পারবো। দুটোকে সমান করে দিলাম, এখান থেকে এক্স এর মানটা পেয়ে গেলাম। এবার বের করতে কি বলেছে? রোহিতের স্যালারি। এবার আমাকে বের করতে বলেছে রোহিতের স্যালারি কত। তো রোহিতের স্যালারি কি হচ্ছে? 100x। এক্স পেয়ে গেছি, 100 এদিকে গুণ করলাম, 100 এদিকে গুণ করলাম, কাটাকুটি করে যেটা অ্যান্সার পেলাম সেটাই হচ্ছে গল্প। ঠিক আছে, ওকে, এদিকে আমাদের শেষ, তাই তো? আচ্ছা, শুধু একটা অঙ্ক বাকি আছে। এই অঙ্কটা কিভাবে করবো সেটা আমাদের দেখতে হবে। কি বলেছে? এ ম্যান ডোনেটস 30% অফ হিজ ওয়েলথ টু চ্যারিটি। ঠিক আছে, এই অঙ্কটা এই অঙ্কটা রেশিও মেথড দিয়েও হবে। রেশিও মেথড দিয়ে হবে, ঠিক আছে? কেউ চেষ্টা করতে পারো। কিন্তু কিন্তু আমি করবো সিরিজ মেথড দিয়ে। এক লাইন অঙ্ক হয়ে যাবে, যে অঙ্কটা বুঝতে পারবে। ঠিক আছে, কিন্তু এর অঙ্কটা বুঝার আছে। ধরে নাও সম্পূর্ণ যে সম্পত্তি আছে, একজন ব্যক্তি তার সম্পদের 30% দান করছে। তার যে সম্পদ আছে সেটাকে এক্স ধরে নিচ্ছি। টোটাল টোটাল ওয়েলথ
এক্স, এ 30% দান করছে। আচ্ছা, 30% দান করে দিলে ওখানে পড়ে থাকবে কত? কারণ টোটাল সবসময় কত হয় বলেছি, 100%। যদি দান করে দেয় তাহলে কত হবে? 70%। ঠিক আছে, তাহলে ওর 70% দান করে দিচ্ছে, সরি 30% দান করে দিচ্ছে, পড়ে থাকছে 70%। 70% মানে কত? 70/100। বুঝতে পেরেছি? কোন সমস্যা? 70% মানে কত? 70/100 বা 7/10। ঠিক আছে, তাহলে 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 দেখো এভাবে লিখি, wait, হ্যাঁ, এক্স এর 7/10 পড়ে থাকলো, কারণ 30% ওই দান করে দিয়েছে, দান করে দিয়েছে। ঠিক আছে, ডোনেট করে দিয়েছে। 70% পড়ে থাকলো 7/10। এবার এই বলেছে 30% অ্যান্ড 25% অফ দ্য রিমেনিং ওয়েলথ। ঠিক আছে, রিমেনিং ওয়েলথ কত? এটা, কারণ 30% দিয়ে দিয়েছে, তাহলে 70% বাকি আছে। এক্স এর 70%টা কি? এটা, এটা হচ্ছে রিমেনিং অ্যামাউন্ট। ওই রিমেনিং অ্যামাউন্টের 30% এবং 25% কি হচ্ছে? ওর মেয়েকে না, ওর বউকে বা স্ত্রীকে এবং তার পুত্রকে দান করে দিয়েছে। কত? 30% আর 25%, মানে 30% দিয়েছে স্ত্রীকে আর 25% দিয়েছে ছেলেকে। তার টোটাল কত চলে গেল? 55%। 55%, 55%। আচ্ছা, 55% মানে কত? 55/100। 5, 11, 5, 20, মানে 11-20, মানে 20-র মধ্যে 11 ভাগ ওই ছেলে আর স্ত্রীকে দিয়ে দিয়েছে। তাহলে পড়ে থাকলো কত? 20-র মধ্যে যদি 11 আমি দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে? 9 পড়ে থাকবে। 9/20 হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এখানে যেমন কি করেছিলাম 30%, এখান থেকেও বলা যায়, দেখো 30% মানে কত? 3-এর 10। 10-এর মধ্যে 3 ওই দিয়ে দিয়েছে, 10-এর মধ্যে 3 দিয়ে দিয়েছে, তাহলে 10-এর মধ্যে কত পড়ে থাকছে? 7 পড়ে থাকছে, তো 7/10 লিখলাম। সেম ভাবে 55% ওই দিয়ে দিয়েছে, রিমেনিং, রিমেনিং এর দিয়ে দিয়েছে। ঠিক আছে, 55% হচ্ছে 11-20, 11-20 মানে হচ্ছে 20-র 11 দিয়ে দিয়েছে, মানে 20 ছিল ওর কাছে টোটাল, তার মধ্যে 11 দিয়ে দিয়েছে। তাহলে বাকি কত পড়ে থাকলো? 9, 9/20। ঠিক আছে, এবার এই টাকাটা বলছে রেস্ট, রেস্ট মানে কি? যে টোটাল টাকা ছিল তার 7/10 পড়ে আছে। এবার যে টোটাল টাকা তার 9/20 এখন বাকি আছে, কারণ কি? ফার্স্টে দান করে দিয়েছিল চ্যারিটিতে, তারপরে ওর ছেলে এবং বউকে দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এই টাকাটা বাকি বেঁচে আছে। তার মধ্যে ওই টাকাটা 3 ভাগ করেছে, 3 ভাগ করে 3টা ডলারকে দিয়ে দিয়েছে। দেখো তার কি বলেছে? বাকি অর্থ তিনি সমানভাবে তার কন্যার মধ্যে ভাগ করে দিয়েছে। কন্যার মধ্যে যদি ভাগ করে দেয় তাহলে কি হচ্ছে? 1-3 দিয়ে গুণ করতে হবে, 1-3 দিয়ে মানে 3 ভাগ হয়ে যাচ্ছে, মানে এটা কি হচ্ছে? অবশিষ্ট টাকাটা ছিল, এটা অবশিষ্ট টাকাটা ছিল। অবশিষ্ট টাকাটাকে 3 ভাগে ভাগ করে, 3 ভাগে ভাগ করা মানে কি? 1/3 দিয়ে গুণ করা। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এটা কত টাকা? এটার মান এবার দেওয়া আছে, বলেছে 3 ভাগ সমান তার ভাগ করে দেয়, তাহলে একজন কন্যা তার অংশ হিসাবে 42 লাখ পাচ্ছেন। ঠিক আছে, মানে এটা হবে 42 লাখ। আরেকবার বলছি, ভালোভাবে শুনো, সুস্থ মস্তিষ্কে অঙ্কটা বুঝতে হবে কিন্তু। অঙ্কটা বোঝাটাই সমস্যা। অঙ্ক যে বুঝে যাবে, 10 সেকেন্ডের অঙ্ক এটা, এটা করতে 10 সেকেন্ড টাইম লাগবে। টোটাল সম্পত্তি ধরেছি এক্স, 30% ডোনেট করে দিল চ্যারিটিতে, 30% মানে 3-এর 10, 3-এর 10 মানে 10-এর মধ্যে 3 দিয়ে দিয়েছে, তাহলে পড়ে থাকলো কত? 7, 10-এর মধ্যে 7 পড়ে থাকলো, তো 7/10। ঠিক আছে, ছেলে এবং বউকে দিয়েছে 55%, 55% মানে হচ্ছে 11-20, 20-র মধ্যে 11 দিয়ে দিয়েছে, তাহলে পড়ে থাকলো কত? 9/20। ঠিক আছে, এবার এই যে টাকাটা তার 3 ভাগ করলো। ঠিক আছে, এটা এই টাকাটা পড়ে আছে কিন্তু এই টাকাটা 3 ভাগ করলো, 3 ভাগ করে একটা ভাগ এক একটা কন্যাকে দান করে দিল বা দিয়ে দিল। এর ভাগটার 3 ভাগ করে এক একটা কন্যাকে দিয়ে দিল, যেটার মান হচ্ছে 42 লাখ। তাই জন্য 1/3 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি? এইবার কাটাকুটি করলে অঙ্ক হয়ে যাবে। 7-6-42, 3-3-9, 3-2-6, 3-3 কেটে গেল, এক্স সমান সমান 20, 40, 400 লাখ, 400 লাখ।
আসলে আপনারা বুঝতে পারছেন 4 কোটি সম্পত্তি বিশাল ছিল। বুঝতে পারিস অঙ্কটা? অঙ্কটা ভালো ছিল। তো আজকে এতটা অঙ্ক, ঠিক আছে? পরের দিন আমাদের পার্সেন্টেজ কিন্তু শেষ হয়ে যাবে, পার্সেন্টেজ বা শতকরা যাবে বলে শেষ হয়ে যাবে। যদি তোমাদের কোনো অঙ্ক, যে কোনো বইয়ের বা যে কোনো অঙ্ক তোমরা যদি আটকে গিয়ে থাকো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে? টেলিগ্রামে বলতে পারো অথবা হোয়াটসঅ্যাপে বলতে পারো। যা সমস্যা হবে, এনি টাইপ অফ প্রবলেম, এনি টাইপস অফ প্রবলেম তোমরা শেয়ার করতে পারো, ঠিক আছে? আশা করছি তোমরা অঙ্কগুলো বেশ ভালোভাবে বুঝতে পারছো এবং তার পাশাপাশি তোমরা কিন্তু প্র্যাকটিস করছো। প্র্যাকটিস যদি না করে থাকো তাহলে কিন্তু কিন্তু কোনো লাভ নেই। কারণ বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু আমরা বিভিন্ন দিন করছি, আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা অঙ্ক মানে এক একটা টাইপের বেশি অঙ্ক না করানো, ঠিক আছে? তার কারণ হচ্ছে যদি প্রত্যেকটা টাইপের অঙ্ক আমি অনেকগুলো করে করাতে চাই তাহলে বেশি টাইপ করাতে পারবো না। তো আমি যতটা সম্ভব পেরেছি আমি বিভিন্ন টাইপ অ্যাড করার চেষ্টা করেছি, আর অ্যাড করে ওটাকে বোঝানোর চেষ্টা করেছি। তো এতগুলো টাইপ যখন আমরা করছি তখন যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেটা কোনো রকম কোনো মূল্য আর থাকছে না। তাই জন্য প্র্যাকটিস করাটা কিন্তু মেন। যে বিভিন্ন রকম টাইপ করছি, ওই কোন টাইপটা কিভাবে অঙ্কটা করছি, কোনটা রেশিও মেথড লাগাচ্ছি, কোথায় সিরিজ মেথড লাগছে, কোথায় সাকসেসিভ মেথড লাগছে, কোথায় ভেন ডায়াগ্রাম লাগছে, বিভিন্ন রকম টাইপ যেটা শিখলাম সেটা কোথায় লাগছে, কোথায় পার্সেন্টেজটাকে 1/100 করছি, কোথায় পার্সেন্টেজে রেখে দিচ্ছি, এই যে বোঝাটা সেটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আসবে। আর যে একবার ধরে নিতে পারবে তার কিন্তু যত প্র্যাকটিস করবে তত ভালো ধরতে পারবে আর তত ভালোভাবে নামাতে পারবে, ঠিক আছে?